তাজা গোল্ডেন মারি বিস্কিট প্রেজেন্টস বেঙ্গল লাইন। নিবেদক তাজা গোল্ডেন মারি বিস্কুট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমেই আমরা আজ যে ইস্যু নিয়ে আলোচনা করব তার দিকে প্রথমে নজর রাখব। আজকে আমাদের প্রথম ইস্যু বেঙ্গল লাইনে হাওড়া 4 দিন অতিক্রান্ত, দুর্ভোগ অব্যাহত বেলগাছিয়াতে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, রক্তাক্ত বললেন শুভেন্দু। আমাদের আজ দ্বিতীয় ইস্যু নৈহাটি, বিপদের আতুর ঘর, বরফ কল, অ্যামোনিয়ায় হাঁসফাঁস নৈহাটি। আজকে আমাদের তৃতীয় ইস্যু আরজি কর কাণ্ডে গণধর্ষণ হয়েছে, সিবিআই কে প্রশ্ন বিচারপতির। আজকে তৃতীয় ইস্যু পানিহাটি, শপথ নিলেন সোমনাথ দে, 3 কাউন্সিলরকে হুমকি দিচ্ছে কারা, এ নিয়েই প্রশ্ন। অন্যদিকে নজর রাখবো ঘাসফুল বা পদ্মফুল, গৃহযুদ্ধের কাঁটা 2 শিবিরে। বেঙ্গল লাইনে আজ যে প্রথম ইস্যুর দিকে আমরা নজর রাখবো, আপনাদের দেখিয়েছি সকাল থেকেই যে হাওড়ার বেলগাছিয়ার এই মুহূর্তে কি অবস্থা, কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এখনো সাধারণ মানুষকে। রাজনৈতিক লড়াই চলছে আর তারই মাঝে চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের চোখের জল। একদিকে বড় বড় ফাটল, ধস, অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ। মাথার ছাদ হারানোর আশঙ্কা করছেন তারা কোথায় থাকবেন, কোথায় আশ্রয় নেবেন তা তাদের জানা নেই। জল কোথায় পাবেন, বেঁচে থাকার ন্যূনতম জলটুকু তারা পাচ্ছেন না। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তাহলে কোথায় এসে দাঁড়াবেন তারা? সাধারণ মানুষ রাজনৈতিক যে কচকচানি চলছে কিংবা তরজা চলছে, কিংবা আমরা দেখেছি সকাল থেকে যে পরিস্থিতি, যে কখনো কাউকে যেতে গিয়ে পুলিশি দোষারোপের পাল্টা এবং দোষারোপের পালা চলছে, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন সাধারণ মানুষের তাহলে অবস্থানটা কোথায়, তারা কি করবেন? তাদের যে এই 4 দিন ধরে যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, যে দুর্ভোগের শিকার তারা, এবার তারা কোথায় যাবেন, কি করবেন? রাজনীতির লড়াই চলছে এবং সেটা সবসময়ই চলে। যে কোনো ইস্যু নিয়েই রাজনৈতিক দল তারা বিভিন্ন ইস্যুকে তাদের হাতিয়ার করে, কিন্তু সাধারণ মানুষ পড়ে থাকে একই তিমিরে। যেমন আমরা হাওড়ার ছবি আপনাদেরকে সকাল থেকে দেখিয়েছি যে 4 দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এবং আমরা দেখলাম আজকেও সাধারণ মানুষ, স্থানীয় মানুষ তারা বলছেন যে কিছু পরিবর্তন হয়নি, যে তিমিরে তারা পড়েছিলেন সেই তিমিরেই তারা পড়ে রয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, প্রথমেই যেটা বলবো তোমাকে, যে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা পৌঁছেছেন, অভাব অভিযোগ শুনেছেন, কেউ শুনতে পারেননি, তা নিয়ে একটা কচকচানি চলেছে, তরজা চলেছে, দোষারোপ পাল্টা দোষারোপ চলেছে, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু একই তিমিরে পড়ে আছেন। তাদের দুর্ভোগ কিন্তু আগের মতোই রয়েছে, গত 3 দিনে যা ছিল তাই। মৌমিতা। একেবারেই সানন্দা, দেখো কলকাতা পুরসভার 8 নম্বর হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ড বেলগাছিয়া ভাগাড় যে ছবি আমরা গত 4 দিন ধরে দেখাচ্ছি, এবং যে বিষয়টা তুমি বললে যে রাজনৈতিক কচকচানির আড়ালে কোথাও গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ, তাদের যে ভোগান্তির ছবিটা সেটা কোথাও গিয়ে চাপা পড়ে যাচ্ছে। এবং কথায় বলে না যে ছবি কথা বলে, এই মুহূর্তে ছবি দেখালেই বুঝতে পারবে যে ভোগান্তি বা দুর্ভোগ ঠিক কোন পর্যায়ে এসে পৌঁছেছে। ইতিমধ্যে বিকেল গড়িয়ে আধার নেমেছে, সন্ধে হয়েছে, এবং বিস্তীর্ণ এলাকা, এই ভাগাড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে কিন্তু একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। গত 2 দিন ধরে এই ইলেকট্রিকের খুঁটি এভাবেই কিন্তু পড়ে রয়েছে, সেখানে বিদ্যুৎ সংযোগ এখনো পর্যন্ত দেওয়া যায়নি। এবং সংলগ্ন যে বাড়িগুলো রয়েছে, বেশিরভাগ বাড়ি, প্রায় 15 থেকে 20টি বাড়ি, সেগুলো কিন্তু কার্যত একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, বসবাসের অযোগ্য। এবং এই জায়গা থেকেই সাধারণ মানুষ তারা কিন্তু কোথাও গিয়ে একদিকে যেমন খাবারের সংস্থান কিভাবে হবে তার কোনো উত্তর তারা পাচ্ছেন না, তার পাশাপাশি জলের ব্যবস্থা হয়েছে কিন্তু সেটা পর্যাপ্ত নয়, এবং মাথার ছাদ সেটাও একেবারেই নেই। মাথার ছাদ হারিয়ে এই মুহূর্তে কোন রকম কোনো বাঁচার
পরিস্থিতি এই মুহূর্তে এই ভাগাড় সংলগ্ন এলাকায় নেই, যে ছবি এই মুহূর্তে উঠে আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে জীবন জীবিকা চলবে এবং কিভাবে এখানে বসবাস করবেন তারা, সেটা কিন্তু সেই উত্তর কারোর কাছেই নেই। এবং যে কথাটা বলছিলাম যে কিছু কিছু জায়গায় ইলেকট্রিক রয়েছে, কিন্তু যে বাড়িগুলো রয়েছে ডান দিকে পরপর যে বাড়িগুলো রয়েছে, প্রত্যেকটা বাড়ির অবস্থায় কিন্তু একেবারে তথৈবচ, থাকার মতো অবস্থা নেই। সেখানেও তারা কোনো রকমে মাথা গোজার ঠাঁই হিসেবে সেই জায়গাগুলিকে বেছে নিয়েছেন এবং সেভাবেই তারা দিন কাটাচ্ছেন। একের পর এক আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আসছেন, তারা আশ্বাস দিচ্ছেন। মনোজ তিওয়ারি এসেছিলেন, বিধায়ক, তার পাশাপাশি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এসেছিলেন, কিন্তু বাস্তবিক যে চেহারা, সেই চেহারার কিন্তু কোনো রকম কোনো বদল হয়নি। অনেকেই এই বাড়ি ঘরগুলো থেকে প্রয়োজনীয় সম্বল, প্রয়োজনীয় জিনিস সেগুলোকে সরিয়ে নিয়ে গেছেন, কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু এখানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। রাস্তায় দেখতে পাচ্ছ আড়াআড়ি ভাবে ফাটল, সেই ফাটল ক্রমশ বাড়ছে, তার মাঝের যে গ্যাপ, যে দূরত্ব, সেটা ক্রমশ বাড়ছে, বিপজ্জনক হয়ে উঠছে এই এলাকা। এবং কোথাও গিয়ে একটা ভূমিকম্প কবলিত এলাকা যেরকম দেখতে হয়, যে পরিস্থিতি তৈরি হয়, সেই অবস্থায় কিন্তু এখানে রয়েছে। যারা রয়েছেন আমি একটু কথা বলবো, এই পরিস্থিতিতে এখানে কি আদৌ এভাবে থাকা সম্ভব, কিভাবে রয়েছেন তারা, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, আমি একটু কথা বলবো। দাদা একটু কথা বলবো, এই অবস্থাতেই তো আপনাদের এখানে থাকতে হচ্ছে, আতঙ্ক কতটা রয়েছে? অনেকটা, আর কি বলবো আপনাদেরকে, মানে অতটা আতঙ্ক হয়ে গেছে, আমাদের এখানে থাকা মুশকিল। তার মধ্যেও পরিবারকে নিয়ে এখানে থাকতে হচ্ছে। হ্যাঁ, কি কোথাও যাবো, কোথাও যাওয়াতে জায়গা নেই, এখানে পরে থাকতে হচ্ছে। ঘরের যে জিনিসপত্র সেগুলো সরিয়ে নিয়ে যেতে পেরে সব মাঠে ঘাটে নিয়ে গিয়ে রেখে দিয়েছি, এবার বৃষ্টি ফিষ্টি হবে, জল খেয়ে পচে যাবে। খোলা আকাশের নিচে। হ্যাঁ, রান্না বান্না কিভাবে করছে? ওই ক্লাবে দুবেলা পাচ্ছি। বাড়িতে মহিলারা নিশ্চয় রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে, তারাও এইভাবেই রয়েছে। হ্যাঁ, এইভাবে রয়েছে সবাই, আর তো এর ছাড়া তো কোনো উপায় নেই। আমি যদি কোথাও ঘর নিয়ে চলে যাই, তো আমার ছেলে বউ কি করবে? ওদের ছাড়া তো থাকা যাবে না। জলের ব্যবস্থা কি একটু হলেও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, একটু পাওয়া যাচ্ছে। আগে 3 দিন ধরে জল পাচ্ছি, খাবার দুবেলা খাবার পাচ্ছি, বাস। দেখো এখানে ছোট বাচ্চা নিয়ে মহিলারা রয়েছেন, তারাও কিন্তু এই অন্ধকারের মধ্যে এভাবেই কিন্তু তারা থাকতে বাধ্য হচ্ছেন কার্যত বলা যায়। তার কারণ বিকল্প কোনো ব্যবস্থা নেই। সামান্য খাবার এবং জলের ব্যবস্থা স্থানীয় প্রশাসনের তরফ থেকে করা হয়েছে, কিন্তু থাকার সেই অর্থে কোনো বিকল্প ব্যবস্থা কিন্তু করা হয়নি। এবং প্রত্যেকটা বাড়িরই এই মুহূর্তে যে বিপজ্জনক অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছ এই বাড়িটার ছবি দেখলেও বোঝা যাবে, দেওয়াল পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছে, ইটের পাঁজর একেবারে বেরিয়ে এসেছে, তার মধ্যেই কেউ কেউ এভাবেই বসবাস করছেন বিপজ্জনক ভাবে, আবার কেউ কেউ প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে পেরেছেন, কিন্তু কোথাও গিয়ে এই ঘরকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। অর্থাৎ মাথার ছাদ সেটা কিন্তু চলে গিয়েছে। এবার পরবর্তীতে তারা কোথায় থাকবেন, কি করবেন, তার কোনো উত্তর কিন্তু তাদের কারোর কাছেই নেই। আমি একটু কথা বলবো, যে ছবিগুলো দেখাচ্ছিলাম, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এই মুহূর্তে। এইখানে এই অবস্থায় কি থাকা সম্ভব আদৌ? বললো না, বাচ্চা নিয়ে কিভাবে রয়েছেন এখানে? পাগল। কোনো ব্যবস্থা কিছু হয়েছে থাকার ব্যবস্থা? হ্যাঁ, থাকার ব্যবস্থা হয়েছে, ওই যে স্কুলে থাকতে দিয়েছে ম্যাম, ওখানে বাচ্চা নিয়ে থাকছি, ওখানে বাচ্চা নিয়ে খেতে দিচ্ছে, স্কুলে খাবার দিচ্ছে, এখানে খাবার দিচ্ছে, ক্লাব ওখানে খাবার দিচ্ছে। কিন্তু যে ঘরগুলো আপনাদের ছিল সেগুলো তো অনেক ঘরই ভেঙে গেছে, সে ভেঙে গেছে। বাচ্চা নিয়ে এইখানে শুচ্ছি, এখানেই থাকছি, আবার ক্লাবে চলে যাচ্ছি, কি করবো? জিনিসপত্র কিছু সরাতে পেরেছে? জিনিসপত্র অর্ধেক সরিয়েছে, অর্ধেক সরাতেই পারি, অর্ধেক ভেতরেই আছে, সব পড়েই আছে। মানে সেগুলো আর নিয়ে যাওয়া, মানে বের করে আনা না সম্ভব না, অসম্ভব নিয়ে যাওয়া। কি অবস্থা হয়ে রয়েছে দাদা? পুরো মানে ঘর ভেঙে গেছে, বার করার জন্য ভাবছি না বার করবো, কিন্তু বার করতে আর পারছি না। যতটা পেরেছি নিয়ে বার করে দিয়ে বাদ বাকি জিনিসটা ওরকম ছেড়ে দিয়েছি ঘরে। একদম অসুবিধা পুরো আছি, মানে বার করতেই পারছি না, অনেক চেষ্টা করে কিন্তু বার করতেই পারছি না। লাস্ট টাইম মানে ছেড়ে যা হবে আবার ছেড়ে। মানে জিনিসপত্র বার করতে গেলে হয়তো মানুষ মারা যেতে পারে চাপা পড়ে, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যেতে পারে, আমি ভয় চোটে আমি আর ছেড়ে দিয়েছি, আমি আর বার করলাম না। মানে একটা বাড়ি তৈরি করতে, বাড়ির জিনিসপত্র তৈরি করতে কতটা কষ্ট হয়, কষ্টের টাকা সরিয়ে জমিয়ে সেই জিনিস তৈরি করতে হয়, সেখানে চোখের সামনে দেখছেন যে ঘর বাড়ি সমস্ত ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে? এখন পরিস্থিতি মানে আমরা এখন যে পরিস্থিতি আছি, মানে এরকমই আছি, মানে পরিস্থিতি মানে আসছে, ওরা দেখছে যাচ্ছে, মানে এরকমই কিছু মানে করছে না, মানে এই পরিস্থিতি এখন আছি আমরা। জীবন জীবিকাও নিশ্চয়ই যারা আপনারা যে কাজ করেন সেগুলো নিশ্চয়ই এই মুহূর্তে করতে পারছেন না। না না, কোথায় যেতে পারছি না, বাড়ি ঘর ছেড়ে এখানেই পড়ে আছি, কোথায় যেতে পারছি না, কোথায় আবার বাচ্চা নিয়ে এরকম ভাবে রাস্তাতে? বাচ্চা নিয়ে এখানে তো বসেই আছে, তেরপল পেতে দিয়ে এখানে বসেই আছে, কোথায় যাবো আমরা?
আলো তো আসেনি এখন। না, ওই পোস্টারে শুধু লাইটটা দিয়ে, ঘরে কোনো কারেন্ট ফারেন্ট কিছু নেই। বুঝতে পারছো, সাধারণ মানুষদের টুকরো টুকরো বক্তব্য থেকে বিষয়টা স্পষ্ট, এবং ছবিটাও বলে দিচ্ছে যে এই মুহূর্তে 4 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার কি পরিস্থিতি হয়ে রয়েছে। একেবারে ঘুটঘুটে অন্ধকার, একটা বা দুটো ল্যাম্পপোস্ট, সেখানে নিভু নিভু আলো জ্বলছে, এবং এখানে দেখতে পাচ্ছ রাতের ছবিটা আরো ভয়াবহ, আরো আতঙ্কের। তার কারণ দেখতে পাচ্ছ বাচ্চারা রয়েছে, মহিলারা রয়েছে, তারা কিন্তু এভাবেই, বয়স্ক, অশীতিপর, বৃদ্ধ, তারা প্রত্যেকে রয়েছেন এভাবেই রাস্তায় বসে তারা কিন্তু দিন কাটাচ্ছেন। তার কারণ বাড়ি ঘরের যে অবস্থা হয়ে রয়েছে সেগুলো কিন্তু বসবাসের যোগ্য নয়, এবং এটার কোনো পুনর্বাসনের কোন রকম আশ্বাস এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। আমি একটু কথা বলবো। কাকা, এভাবে রাস্তায় বসে রয়েছেন, সারা রাত কি এভাবেই থাকবেন? এইরকমই থাকি, কোথায় যাবো আর, ঘর দুয়ার ছেড়ে। একদিকে আলো নেই, আমি দেখতে পাচ্ছি মশা চারিদিকে একেবারে ছেয়ে গিয়েছে, এভাবে কিভাবে থাকা সম্ভব? এরকমই থাকছি, আর কি করবো। আর আপনার বাড়ির অন্যান্য সদস্যরা? এই তো আমার সব আছে, বাড়ি সব বসে আছে। মমিতা, সত্যি এই ছবি দেখে সত্যি মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। যত রাত বাড়ছে তাতে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিচ্ছে। আপাতত ধন্যবাদ মৌমিতা তোমাকে। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। ববি হাকিম এ প্রসঙ্গে কি বলেছেন, পুরমন্ত্রী আপনারা জানেন, মেয়র, তিনি এসেছিলেন ঘটনাস্থলে, তিনি কি জানিয়েছেন এ প্রসঙ্গে শোনাবো। যে ছবি আপনাদেরকে সকাল থেকেই আমরা দেখিয়েছি যে হাওড়ার বেলগাছিয়ায় কিন্তু এখনো যথেষ্ট বিপর্যস্ত অবস্থা। সেখানে সাধারণ মানুষ তারা যথেষ্ট দুর্ভোগে রয়েছেন, মাথার ছাদ হারিয়ে কেউ আশঙ্কিত রয়েছেন, এবং কেউ জল পাচ্ছেন না, বিদ্যুৎ পাচ্ছেন না, সব মিলিয়ে কিন্তু একেবারে অস্তিত্ব সংকটে ভুগছেন মানুষ। কি বলছেন এই পরিস্থিতি সম্পর্কে ববি হাকিম, শোনাবো আপনাদের। এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না, আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে, আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। এবার আমরা যে ইস্যুতে পরবর্তীতে নজর রাখবো, বরফকলে অ্যামোনিয়া গ্যাস, বিপদের আতুরঘর বরফকল, অ্যামোনিয়ায় হাঁসফাঁস নৈহাটি। বেঙ্গল লাইনে এবার যে ইস্যুর দিকে নজর রাখবো, আপনাদের বলেছিলাম বিপদের আতুরঘর বরফকল, বরফকলে অ্যামোনিয়া গ্যাস নির্গত হচ্ছে, এবং যার জেরে কিন্তু সাধারণ মানুষ, এখানকার স্থানীয় মানুষের একেবারে হাঁসফাঁস অবস্থা। অ্যামোনিয়াতে হাঁসফাঁস নৈহাটি, হু হু করে বেরোচ্ছে গ্যাস, নিঃশ্বাস নিতে ছটপট করছে মানুষ। নৈহাটির বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে গোটা এলাকায়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, যে ছবি আমরা সকাল থেকে দেখছি এবং তুমিও জানাচ্ছিলে যে এখনো পর্যন্ত কিন্তু দমকল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পরিস্থিতি, এবং ক্রমশ কিন্তু গ্যাস লিক হচ্ছে। তো ঠিক এই ঘটনা ধরেই তোমার কাছে জানতে চাইবো যে জনবহুল এলাকায় এরকম একটা কারখানা, এটা তো অত্যন্ত বিপজ্জনক বলে বিশেষজ্ঞরা বলছেন। মাসুম, একদমই, দেখো যদিও এই কারখানাটি, বরফ কারখানাটি যখন তৈরি হয়েছিল তখন এইটা জনবহুল অঞ্চল ছিল না। নৈহাটি কল্যাণী এক্সপ্রেসওয়ে খুব কাছেই এই অঞ্চলে বহুদিন আগে এই বরফের কারখানাটি তৈরি হয়েছিল। এটি হচ্ছে শিবদাসপুর থানার অন্তর্গত। এই কারখানার পরে কিন্তু ওই অঞ্চলে এখন জনবসতি গড়ে উঠেছে, আশপাশে প্রচুর বাড়ি তৈরি হয়ে গেছে। আর এইরকমই একটি কারখানায় হঠাৎই গতকাল রাত্রির থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করতে থাকে, এবং এই লিক করার ফলে যেটা হয়, রাতের দিকে মানুষ ঘুমিয়ে পড়েছিল, ঘরের জানালা দরজা বন্ধ থাকায় তারা সেই মতো বুঝতে পারেনি। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে তারা যখন এই অ্যামোনিয়া গ্যাসের গন্ধে তাদের অনেকে শ্বাসকষ্ট হচ্ছে, বিশেষ করে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে, অনেকের ভমিটিং ভাব হচ্ছে। তারা তখন বুঝতে পারে যে এই পাশের যে বরফ কারখানা, সেই বরফ কারখানার গ্যাস থেকেই, অ্যামোনিয়া গ্যাস থেকেই কিন্তু তাদের এই সমস্যা হচ্ছে। এলাকার মানুষজন কিন্তু সাথে সাথে শিবদাসপুর থানায় খবর দেয়, এবং তারা লোকাল পঞ্চায়েতের যে মামুদপুর পঞ্চায়েতের প্রধানও আছেন, ওটি জগদ্দল বিধানসভা এলাকার মধ্যে পড়ে, সেই ওখানকার বিধায়ক সোমনাথ শ্যাম তিনিও আছেন। তাদের সামনে মানুষজন বিক্ষোভ দেখাতে থাকে। তাদের একটাই দাবি যে এই এখন যেহেতু জনবহুল অঞ্চলের মধ্যে কারখানাটি পড়ে গেছে, সেই কারখানাটি ইমিডিয়েট বন্ধ করা হোক,
এবং কারখানাটিকে এখান থেকে স্থানান্তরিত করা হোক। কারণ এই কারখানায় যে অ্যামোনিয়া গ্যাস শুধুমাত্র আজকে যেটা হয়েছে সেটা যে পাইপ লাইন ছিল সেই পাইপ লাইন থেকে গ্যাস লিক করেছে। সেই পাইপ লাইন থেকে গ্যাস লিক করার ফলেই যদি এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, আশপাশের প্রচুর বাড়ি প্রচুর মানুষ কিন্তু তারা অতিষ্ঠ হয়ে ওঠে, তাদের চোখ মুখ জ্বালা করতে থাকে। এবং আমরা যখন নিজেরাও ঘটনাস্থলে যাই পৌঁছাই, সেই কারখানায় গেলে কিন্তু আমরাও দেখতে পেয়েছি সেখানে আমাদেরও চোখ মুখ জ্বালা করছে। এই পরিস্থিতিতে দমকল শুধুমাত্র জল দিয়ে সেই এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দমকলের কাছে এছাড়া আর কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই যে এই গ্যাসকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে। তবে এই ধরনের কারখানা যেহেতু শুধুমাত্র আমাদের শিবদাসপুরে একটাই নয়, আজ থেকে বহুদিন আগে শিল্পাঞ্চলে আরো একটি এরকম কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে কয়েকজনের প্রাণহানিও ঘটেছিল। তো এই যে গ্যাস কারখানাগুলিকে দেখভালের দায়িত্ব কার? পুলিশ প্রশাসন না লোকাল পঞ্চায়েত? তাদের প্রপার ডকুমেন্টস আছে কিনা? আমরা বিধায়ককে প্রশ্ন করেছিলাম যে এই কারখানাগুলি থেকে যদি এই ধরনের গ্যাস নির্গত হতে থাকে তাহলে সাধারণ মানুষের জীবনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি যদিও বলেছেন যে মালিককে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে বাড়ির নোটিশ পাঠানো হচ্ছে, তার প্রপার ডকুমেন্টস আমরা চেক করব যে মেইনটেনেন্স ঠিকঠাক করে কিনা এবং তার প্রপার লাইসেন্স এবং কাগজপত্র আছে কিনা। তবে একটা কথা বলে রাখি যে এই যে কারখানাগুলিতে আমরা দীর্ঘদিন থেকে কারখানা চলছে, স্থানীয় বাসিন্দারা কতটা আতঙ্কিত আমরা সেদিকে একবার নজর রাখবো, সঙ্গে থাকো। গতকাল রাত থেকেই গ্যাস বেরোচ্ছে, বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস, যা ঝাঁঝালো গন্ধ, যে গন্ধতে শ্বাসকষ্ট, চোখ মুখ জ্বালা করছে। মানে আমি গন্ধটা তো কাল সন্ধ্যাবেলা আমার গলাতে চলে গেছে, আমার তো মানে বমি। আমি প্রথম বুঝতে পারিনি, তারপরে থেকে গতকাল রাত্রে একবার বলে গেছি, ওরা কান পর্যন্ত তোলেনি কথাটা। আজ ভোর 5:30 থেকে বলছি, আমি 3বার এসে বলে গেছি, তাতেও এরা শুনছে না। বাধ্য হয়ে আমি বলেছি আমি এই বাড়িতে নাইটি পরা আছি, এই অবস্থায় কিন্তু আমি এখানে থানায় যাব, লোকাল থানা। তাতেও কিছু হলো না। দেখবো এক্ষুনি বন্ধ হয়ে যাবে। এরা জোড়াতালি মেরেই যাচ্ছে, নিজেরা করে যাচ্ছে। তাহলে কোনো মেকানিককে খবর দাও, বললাম, কিছুই করছে না। যারা কর্মচারী আছে তারাই টুকটাক করে যাচ্ছে। বাধ্য হয়ে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিয়েছি, তারা এসে এখন যা দেখার দেখছে। আর আমাদের প্রশাসন এখানকার যে মেম্বার আছে তাকে ডাকা হয়েছে, সে যা করার করছে। আর আমরা এই সব কিছু বন্ধ করে বাড়ির থেকে দরজা জানলা বন্ধ করে আজ রাস্তায় এসে বাচ্চা নিয়ে বসে আছি না খেয়ে সকাল থেকে। সব অসুস্থ হয়ে পড়ছে, কেউ থাকতে পারছে না। আমরা সব ঘর থেকে বেরিয়ে গেছি, রান্না বান্না সব বন্ধ, বাচ্চা কাচ্চা সব নিয়ে যে না খাওয়া সব এই রাস্তায়। শ্রমিকরা কি বলছেন এই প্রসঙ্গে এবং তারা কতটা প্রশাসনিক সাহায্যই বা পাচ্ছেন, এ নিয়ে তারা কি বলছেন একবার শোনাবো। এটা আমরা এখানে ঠিক করে নিয়েছি, একটু মেকানিক্যাল প্রবলেম ছিল। এটা আছে আইস প্ল্যান্ট আছে, হ্যাঁ, যেটা ওটা আমাদের বন্ধ হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, এবার কোনো কিছু প্রবলেম নেই। ওটা হয়েছিল ওখান থেকে জালের একটু আছে, ওখান থেকে একটু হয়ে গেছিলো এক্সট্রা, আর কিছু হয়নি বেশি কিছু, আশেপাশেও কিছু ক্ষতি হয়নি। মাসুম, যে কথা বারবার উঠে আসছে, শ্রমিকরা অভিযোগ করছেন, তারা বলছেন যে তারা সহযোগিতা পাচ্ছেন না। তাহলে সে যে ছবি তুমি আমাদেরকে তুলে ধরছো, যে গলা জ্বালা করছে, চোখ জ্বালা করছে স্থানীয় মানুষজন, তারা বলছেন, সেখানে দাঁড়িয়ে প্রশাসনিক তৎপরতার জায়গাটাই বা কি চোখে আসছে? না দেখো, এই একটি ঘটনা ঘটার পর কিন্তু প্রশাসন অনেক বেশি তৎপর হচ্ছে, সেটা আজকেও আমরা দেখতে পেলাম। শিবদাসপুর থানা অনেক বেশি তৎপর আজকে, তাদের পুরো টিম সেখানে কাজে লাগিয়েছে এবং দমকলের বাহিনীকে কাজে লাগিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই শুধুমাত্র একটি ঘটনা ঘটে যাওয়ার পর যখন মানুষের জীবনযাত্রা, বিশেষ করে যারা একটু বয়স্ক, তাদের শ্বাসকষ্ট থেকে ভমিটিং থেকে শুরু করে যে সমস্যা দেখা দিচ্ছে এবং এই অ্যামোনিয়া গ্যাস তাদের শরীরে যাওয়ার ফলে কিন্তু পরে আরো সমস্যা দেখা দিতে পারে, বাচ্চাদের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে প্রশাসনের অনেক আগে থেকে সজাগ হওয়া উচিত, কারণ এই ধরনের যেসব কারখানা যদিও শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে নড়লো না, সবকিছু হয়ে যাওয়ার পর বিপদে পড়ছে মানুষ, তখন হয়তো প্রশাসনের টনক নড়ছে। এটা নিয়েই প্রশ্ন মাসুম। একদমই তাই, আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে যেহেতু ব্যারাকপুর শিল্পাঞ্চল, এখানে ব্যারাকপুরে যে শাসক দল যে যখনই দায়িত্বে থাকুক না কেন, অনেকে দায় এড়ানোর জন্য বলতে চাইছে এটা এই বড় কারখানা বাম আমলে তৈরি হয়েছিল। বিষয়টি হচ্ছে যখন যারা প্রশাসনের দায়িত্বে থাকবে তাদের এই ধরনের কারখানার প্রপার ডকুমেন্টস আছে কিনা এবং তাদের যে যদি ডকুমেন্টস থাকে সেইটাকে তারা ঠিকঠাক মেনটেন করছে কিনা, এইটা যদি মেনটেনেন্স ঠিকঠাক ভাবে হতো তাহলে এই গ্যাস লিকের ঘটনা ঘটতো না। কারণ অ্যামোনিয়া গ্যাস বা এই ধরনের গ্যাস নিয়ে যে সমস্ত ফ্যাক্টরিতে কাজ হয়, সেই ফ্যাক্টরিগুলোতে অবশ্যই নজরদারি বেশি করে প্রশাসনের চালানো উচিত বলে অনেকেই মনে করছেন।
অনেকে ক্যামেরার সামনে না বললেও কিন্তু আমাদের পাশের থেকে অনেকে যেটা বলছিলেন যে শিল্পাঞ্চল যেহেতু এখানে প্রচুর পরিমাণে নজরদারি বাড়ানো উচিত, কারণ বিভিন্ন কারখানায় এই ধরনের গ্যাসের ব্যবহার হয়, শুধুমাত্র বরফ কারখানা নয়। তাহলে এই কারখানাগুলোতে যদি প্রশাসন আগে থেকেই নজরদারি চালায়, সেই নজরদারি যদি সঠিক হয়, তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে না। দুর্ঘটনা ঘটার পর আমরা যে প্রশাসনিক তৎপরতা দেখতে পাই, সেখানে পুলিশ প্রশাসন বা দমকল বা ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, সেটা যদি আগের থেকে চেক আপটা ঠিকঠাক ভাবে হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না এবং মানুষের কিন্তু এই ধরনের যদি আগে থাকতো তাহলে হয়তো এই বিপদ কোথাও গিয়ে এড়ানো যেত। মাসুম, আপাতত ধন্যবাদ মাসুম তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। মানুষ তো খুবই আতঙ্কিত, কারণ কালকে বিকাল থেকে যখন গ্যাসটা লিকেজ হচ্ছে কাউকে বলিনি, এলাকার মানুষও যেহেতু ওই কারখানার যে ম্যানেজার আছে ওদেরকেই বলেছে, ওরা বললো যে ঠিক আছে আমরা ঠিক করছি, কিন্তু কালকে রাত্রি থেকে ঠিক করিনি ওরা। সকাল থেকে যখন ঘুরে প্রচুর জায়গায় ছড়িয়ে পড়েছে গ্যাস, 100 থেকে 200 মিটারের মধ্যে পুরো ছড়িয়ে গেছে, মানুষ বাড়িতে থাকতে পারছে না, মহিলারা এসে রাস্তায় বসে আছে এবং প্রশাসন কাজ করছে সকাল থেকে। এখানে আমাদের শিবদাসপুর থানা থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবাই কাজ করছে একযোগে, এবং এলাকায় আমাদের মানে যারা জনপ্রতিনিধি আছেন তারা এবং বিশিষ্ট ব্যক্তিরাও এখানে আছে। সোমনাথ শ্যাম এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা এই কারখানাটা বহু পুরনো কারখানা, 88 সালের কারখানা। আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কারণে হয়তো একটা লিকেজ হয়েছে। প্রথমের দিকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারেনি, রাতভর তারা বারবার রাতভর কাজ করেছে, এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে, সেটাকে রেনোভেট করছে। পার্শ্ববর্তী এলাকায় একটু অসুবিধা হয়েছে, আশা করি খুব শিগগিরই হয়ে যাবে। প্রশাসন এসছে, ফায়ার ব্রিগেড এসছে, সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে, খুব শিগগিরই ব্যাপারটা রেকটিফাই হয়ে যাবে। এবার আমরা যে ইস্যুর দিকে নজর রাখবো, আপনারা এর আগেই আপনাদের জানিয়েছিলাম, শপথ নিলেন সোমনাথ দে, 3 কাউন্সিলরকে হুমকি ফোন, এ নিয়ে কিন্তু বিতর্ক দানা দিয়েছে পানিহাটিতে। আমরা একটা ব্রেক নিয়ে ফিরছি এই ইস্যুতে, সঙ্গে থাকুন। টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া, প্রিয় সে আপনজন, সোনালী সোনালী ঘর। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। Get the natural skin-like feeling with Durex Real Feel, India's most advanced material condoms. দাদা ফেনাইল দিন তো। নেন। না, আমার ফেনাইলই চাই। ফিনাইল ভুলে যাবেন ম্যাডাম, এ হলো লাইজলের শক্তি, মাত্র 69 টাকায়। দিয়ে দিন। ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর দ্বিগুণ পরিষ্কার করে, মারে 99.9% জার্মস আর পোকামাকড় দূর করে। ফিনাইল যাবেন ভুলে। इतने मच्छरों में कोई कैसे सो सकता है? इसका बेस्ट सोल्यूशन है नया मॉर्टीन 2-in-1। ये मच्छरों से 100% प्रोटेक्शन तो दे ही, साथ फैलाए कैमोमाइल की रिलैक्सिंग खुशबू भी। मॉर्टीन 2-in-1, अब स्लीप पीसफुली। কি বৌমা, খেলেছো নাকি আমার নিমকি? ওসব এখন অতীত, আমাদের মতোই পুরনো। আপনি বরং চায়ের সাথে নিন এই বিস্কুটটা। কি দাদু খুব টেস্টি। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে বৌমা? দুধের স্বাদ ঘোলে না মিটলেও নিমকির স্বাদ এখন মিটবে বিস্কুটে। বিস্কুটে? রাজা ক্রিস্পি নিমকি ক্র্যাকার বিস্কিট, এখন বিস্কুটেই পাবেন মুচমুচে নিমকির স্বাদ। এবার আমরা যে ছবির দিকে একটু নজর রাখবো, ঠাকুরপুকুরে বিজেপির প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে এসেছে। আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে, ঠাকুরপুকুরের ছবি, বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। একেবারে বৈঠক চলাকালীনই উত্তপ্ত হয় পরিস্থিতি বসিরহাট এবং এরই পাশাপাশি একে অপরের বিরুদ্ধে
চেয়ার ছোড়াছুড়ির অভিযোগও আনা হয়েছে। বৈঠক চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির মুখে কালি লাগিয়ে দেন কয়েকজন কর্মী। আপনাদের দেখাচ্ছি ঠাকুরপুকুরে প্রকাশ্যে বিজেপির কোন দল। বৈঠক চলাকালীন উত্তপ্ত হয় পরিস্থিতি। সরাসরি সংঘাতে জড়ায় দুই গোষ্ঠী। একে অপরের বিরুদ্ধে চেয়ার ছোড়াছুড়ি। দক্ষিণ কলকাতা বিজেপি সভাপতির মুখে কালি লাগিয়ে দেন কয়েকজন কর্মী। দক্ষিণ কলকাতা বিজেপি সভাপতির মুখে কালি ছুড়ে দেওয়া হলো, কালি লাগিয়ে দেন কয়েকজন কর্মী। একেবারে বিজেপির গোষ্ঠী কোন দল প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ উঠেছে। সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। আপনাদের দেখাচ্ছি ঠাকুরপুকুরের ছবি। বিজেপির গোষ্ঠী কোন দল সেখানে প্রকাশ্যে। এরই পাশাপাশি বসিরহাটের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বসিরহাট সাংগঠনিক জেলার বৈঠকে উত্তেজনা। মন্ত্রী সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার উত্তেজনা, মন্ত্রী সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ। হারোয়া 2 নম্বর ব্লকের সভাপতি ফরিদ জামাদার, হারোয়া ব্লকের যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা সহ একাধিক নেতৃত্বকে তাদেরকে এই বৈঠকে ডাকা হয়নি কেন, এ নিয়েই মূলত উত্তেজনা তৈরি হয়। মন্ত্রীর উপস্থিতিতেই বিশৃঙ্খলা তৈরি হয় রীতিমতো। বসিরহাটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে বিজেপির গোষ্ঠীকোণ দল, অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীকোণ দল প্রকাশ্যে। ঠাকুরপুকুরে একদিকে প্রকাশ্যে বিজেপির কোন দল, অন্যদিকে বসিরহাটে তৃণমূলের কোন দল একেবারে প্রকাশ্যে উঠে এলো। তৃণমূল কর্মী কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। সুজিত বোস সমস্ত এলাকায় গ্রুপ রাজনীতি করছেন। একদিকে বাদুড়িয়া, সন্দেশখালী, হাড়োয়া, মিনাখা, এই মানুষটা পুরো রাজনীতির বসিরহাট পুরো শেষ করে দিয়েছেন। আমার মতন একটা কর্মীকে বেরিয়ে যাওয়ার কথা বলছে, যান আপনাকে ডাকা হয়নি। সুজিত বোস বললেন যে আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনি এখানে বেরিয়ে যান। আমার 12 জন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল, প্রধানরা ছিল, সকলকে বার করে দিলেন এবং অকথ্য ভাষায় বলছে উনি শক্তি প্রদর্শন করলেন যে আপনি বেরিয়ে না গেলে আপনাকে অ্যারেস্ট করতে হতে পারে। মানে আমি আস্ফলন, এই সুজিত বোসের আস্ফলনকে আমি জানি না, কিন্তু বিষয় হচ্ছে সুজিত বোস কিসের আস্ফলনে মৃত্যুঞ্জয় উসরানি সিরাজুলদেরকে নিয়ে এই আস্ফলন দেখাচ্ছে। পিছনে কোনো বিষয় গল্প টল্প আছে কিনা আমার সন্দেহ দানা বেঁধেছে। সুজিত বোস আপনাকে অনেক অগোচরে রেখে, দূরে রেখে অনেক অনৈতিক কিছু করছে। আমরা বিচার চাইছি। হাজার হাজার কর্মী মানে কি একটা করতে চাইছে সুজিত বোস। তাই আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বসিরহাটটাকে বাঁচান, নাহলে তৃণমূল কংগ্রেস সুজিত বোসের নেতৃত্বে শেষ হবে। সুজিত বসুর কি বক্তব্য শোনাবো আপনাদের। এটা জেলার মিটিং, জেলায় যারা নাম আছে তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে না। দলের ডিসিপ্লিন দলের মতনই চলবে। দুটো ছবি আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। ঠাকুরপুকুরে একাধারে প্রকাশ্যে বিজেপির কোন দল, অন্যদিকে বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীকোণ দল প্রকাশ্যে। একবারে মন্ত্রীর সামনেই বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। বসিরহাটের ছবি দেখাচ্ছি, অন্যদিকে ঠাকুরপুকুরে সেখানে বৈঠক চলাকালীনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সরাসরি সংঘাতে জড়ায় দুই গোষ্ঠী, একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি।
দক্ষিণ কলকাতা বিজেপি সভাপতির মুখে কালি লাগিয়ে দেন কয়েকজন কর্মী। অন্যদিকে একদিকে বসিরহাট, অন্যদিকে ঠাকুরপুকুর। বসিরহাটে একেবারে মন্ত্রীর উপস্থিতিতেই উত্তেজনা তৈরি হয়। সাংগঠনিক জেলার বৈঠক ছিল এবং সেখানেই উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৃণমূল সাংগঠনিক জেলায় উত্তেজনা, মন্ত্রী সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ। এবার আমরা বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে নজর রাখবো। আপনারা জানেন যে পানিহাটিতে অমরাবতী মাঠ বিতর্ক নিয়ে কিন্তু বহু জল ঘোলা হয়েছে এবং তারই মধ্যে কিন্তু আপনারা জানেন পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধান নির্বাচিত হয়েছে সোমনাথ দে এবং এরই মাঝে এই শপথের দিনেই কিন্তু 3 কাউন্সিলরকে কাছে হুমকি ফোন এলো। এটা নিয়ে কিন্তু বিতর্ক রীতিমতো দাঁড়া বেঁধেছে। মানে একেবারেই যেটা বলা যায় যে পানিহাটিতে কিন্তু কোনোভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না, একের পর এক বিতর্ক। অমরাবতী মাঠ বিতর্ক, তারপর আমরা দেখেছি পানিহাটি পুরসভার চেয়ারম্যান নিয়ে কিন্তু বিস্তর ঝলঘোলা হয়। মলয় রায় তিনি কিন্তু কোনোভাবেই তার পদ ছাড়তে চাইছিলেন না, এই নিয়ে বিতর্ক হয়েছে এবং আজকে তার শপথের দিনেই আবার এই 3 কাউন্সিলরকে হুমকি ফোন, তা নিয়ে কিন্তু দানা বেঁধেছে বিতর্ক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, পানিহাটিতে কিন্তু বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না, একের পর এক বিতর্ক। এবার 3 কাউন্সিলরকে হুমকি ফোন। একদম সামনে ঠিকই বলেছে যে পানিহাটি যে বিতর্ক, সেই বিতর্ক কিন্তু এখনো রয়ে গেছে। অর্থাৎ দলের নির্দেশ তরফ থেকে যে মলয়রাকে বলেছিল যে তাকে পদত্যাগ করার জন্য, সেই সময় যারা বিতর্ক অমরাবতী মাঠ এবং অমরাবতী মাঠের পাশাপাশি যে পৌরসভা 125তম যে বর্ষপূর্তি, সেই পুকুর তরফ থেকে একটা নির্দেশ দিয়েছিল যে মলয়রাকে পদত্যাগ করার জন্য এবং তারপর দীর্ঘ টালবাহানা পর কিন্তু অবশেষে মলয়রা পদত্যাগ করেছিল এবং তারপর সোমনাথ দে অর্থাৎ পানিহাটি পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, সেই সময় তিনি পিডব্লিউডি সিআইসি পৌর পরিষদের সদস্য ছিল এবং তাকে কিন্তু এই মুহূর্তে পৌর প্রধান করা হয়েছে এবং আজকে তিনি কিন্তু পৌর প্রধান পদে শপথ নিয়েছেন। এবং আমরা যেটা দেখেছি যে সম্রাট চক্রবর্তী তিনি কিন্তু পানিহাটি স্তর তৃণমূলের সভাপতি, তার পাশাপাশি তিনি তৃণমূলের মুখপাত্র এবং যথেষ্ট অ্যাক্টিভ তিনি তৃণমূল কর্মী, পৌরপিতা হিসেবে তিনি পরিচিতি পানিহাটি। সম্রাট চক্রবর্তীকে যে ফোন আসে শনিবার সন্ধ্যেবেলায়, একবার না দুবার ফোন আসে, তিনি যখন দ্বিতীয়বার ফোনটা ধরেন তখন তাকে ফোন করে বলা হয় যে তাকে পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, তাকে পুরোপুরি চুপ করে থাকার জন্য। তিনি যেন 26 ইলেকশনে যেন কোনোভাবে কোনো মুখ না করে, তাকে কিন্তু পরিষ্কার চুপ করে থাকতে বলা যায়। এবং সেই ফোনে কিন্তু তাকে ফোন করে বলা হয়েছিল যে পানিহাটির যে বিধায়ক এবং তার যে ছেলে তীর্থঙ্কর ঘোষ, এই দুজনকেও কিন্তু যে সোদপুর যে ব্রিজ, সেই ব্রিজ থেকে ঝুলিয়ে দেবে, এমনটা কিন্তু তাকে ফোনে বলেছিল। তারপরে কিন্তু আমরা আবার আজকে দেখতে পাচ্ছি যে শুনতে পাচ্ছি পানিহাটির যে ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী এবং আর একজন যে পৌর পরিষদ সদস্য তাপস দে, এই যে দুজনকে আবারও ফোন করে হুমকি দেওয়া হয়েছে। অর্থাৎ 3 জন কাউন্সিলরকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। সম্রাট চক্রবর্তী ফোন করে হুমকি দেওয়া হয়েছে। সম্রাট চক্রবর্তী ফোন করে বলা হয়েছিল তাকে চুপ করে বসে যাওয়ার জন্য, তাকে কিন্তু প্রাণনাথে হুমকি না দিলেও তার পরিবার নিয়ে তাকে ভয় দেখানো হয়েছিল। সম্রাট চক্রবর্তী সেই ব্যাপারে কিন্তু আতঙ্কের ছিল তার পরিবার নিয়ে। এবার তাপস দেখে তাকে বলা হয়েছে যে রংদে বসন্তী ধাবা বলে একটি ধাবার নাম তুলে তাকে বলা হয়েছিল ওখানে চলে আসবে, নাহলে কিন্তু তার পরিণাম খুব খারাপ হবে। এর পাশাপাশি তোমার আরেকটা জানি যে সুভাষ চক্রবর্তী বর্তমানে তিনি কিন্তু পানিহাটিতে নেই, তিনি কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন তিনি। তাকে ফোন করা হয়েছে, ফোন করে তাকেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে, তাকে শেষ করে দেবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। কি কারণে সেটা কিন্তু এখনো কিন্তু পরিষ্কার নয়, যদিও তারা সেইভাবে বুঝতে না পারলেও কিন্তু এই ঘটনা পরিপ্রেক্ষিতে সম্রাট চক্রবর্তী যেমন ঘোরাতানো অভিযোগ করেছে, সুভাষ চক্রবর্তী এবং তাপস দে এরা দুজন কিন্তু খড়দা থানার অভিযোগ করেছে। এই ঘটনা সম্পর্কে তদন্ত করছে ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা বিভাগ এবং খড়দা এবং ঘোরা থানা পুলিশ। আনন্দা, ধন্যবাদ প্রণব। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। এ প্রসঙ্গে কাউন্সিলর তাপস দে তিনি কি জানিয়েছেন, তিনি কি অভিযোগ তুলেছেন, শোনাবো আপনাদের। এটা নক্করজনক ঘটনা, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। এটা যারা করেছে বা যারা এর সঙ্গে যুক্ত
তাদের চরমতম শাস্তি দাবি করি। কারণ পানিহাটির রাজনীতি এইটা ছিল না পরিস্থিতি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। বা রাজনৈতিক লড়াই থাকতে পারে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু এইভাবে মানুষকে হুমকি, তার পরিবারকে হুমকি, এটা কেউ মেনে নেয় না, মেনে নেবে না। আমি পৌরপ্রধান হিসেবে বলছি, যতদূর যেতে হয় আমরা যাব, কিন্তু এর বিচার আমরা চাই। শুনলেন চেয়ারম্যানের বক্তব্য। এবার আমরা শুনবো কাউন্সিলর তাপস দে, তিনি কি অভিযোগ করেছেন, শোনাবো। 6:47 ফোন আসার পরে আমাকে বলল যে কালকে 12টার মধ্যে রংদে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোর দায়িত্ব তোর। হ্যাঁ, সোদপুর কিছু বলেনি, বলেছে রংদে বসন্তী ধাবার এখানে 12টার মধ্যে আসবি, আর না হলে এটা তোরটা তুই বুঝবি, একদম মেরে দেব। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, সম্রাট চক্রবর্তীকে যেই ফোন নাম্বার দিয়ে থ্রেট করা হয়েছে, সেম নাম্বার দিয়েই আমাকেও থ্রেট করা হয়েছে। এবং রাতে খবর পেলাম ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে থ্রেট করা হয়েছে সেই একই নাম্বার দিয়ে। আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে কোথার থেকে ফোন আসছে না আসছে। তবে প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে। হ্যাঁ, খড়দা থানায় আমি জানিয়েছি, সুভাষদাও তার কমপ্লেনটা করেছে, সম্রাট কমপ্লেন করেছে। আমরা বুঝতে পারছি না যে এর ভেতরের ষড়যন্ত্রটা কি। ভয় তো অবশ্যই লাগবে, ভয় একটা লাগবে না? একটা আমরা সাধারণ মানুষ রাজনীতি করি, আমাদের যদি মেরে ফেলার হুমকি দেওয়া হয়, ভয় তো আসবেই, আতঙ্কিত অবশ্যই। এর পরবর্তীতে বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, আরজিকর কাণ্ডে গণধর্ষণ হয়েছে কি, সিবিআই কে প্রশ্ন বিচারপতির। একেবারে প্রশ্নের মুখে সিবিআই, চাইলেন কেস ডায়েরি, বিচারপতি চাইলেন কেস ডায়েরি, গণধর্ষণ নাকি নয়, এমনটা নিয়ে কিন্তু প্রশ্ন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, যে আরজিকর কাণ্ডে কেউ কি জড়িত, আর কেউ কি জড়িত, এই প্রশ্নই কিন্তু সামনে রেখেছে হাইকোর্ট। বিচারপতি তিনি জানিয়েছেন যে গণধর্ষণ নাকি, এই প্রশ্নই তুলেছেন বিচারপতি, সেটাই স্পষ্ট করুক সিবিআই। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের থেকে ফেরার পর আজকে কিন্তু হাইকোর্টে প্রথম শুনানি ছিল, এবং সেই শুনানিতে কিন্তু হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তার এজলাসে ওই মামলার শুনানি ছিল। তিনি বলেছেন, তিনি স্পষ্ট করতে বলেছেন, সিবিআইকে প্রশ্ন তুলে দিয়েছেন যে আরজিকর কাণ্ডে কি একজনই জড়িত নাকি আরও কেউ জড়িত ছিল, এটাই স্পষ্ট করুক সিবিআই। গণধর্ষণ কি না, এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এবং সিবিআইকে কিন্তু এরকমটাই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। সিবিআইকে স্পষ্ট করতে বলা হয়েছে, কেস ডায়েরি করার কথা বলা হয়েছে, তেমনটাই জানিয়েছেন, তেমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। অভয়ের বাবা কি বলেছেন এ প্রসঙ্গে, শোনাবো আপনাদের। আমরা তো প্রথমে 54টা কোশ্চেন হাইকোর্টের সামনে 27শে জানুয়ারি রেখেছিলাম, এবং তারপরে এই 2 মাস চলে গেল আমাদের সেই ক্লারিফিকেশন আনতে। সিবিআইয়ের উপরে জজ সাহেব চাপ সৃষ্টি করলেন, এবং চাপ সৃষ্টি করে সিবিআইকে বললেন শুক্রবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট এবং কেস ডায়েরি নিয়ে কোর্টরুমে আসতে বলেছে। 54টা কোশ্চেন আমাদের রাখা আছে, এবং বলতে পারি 54টা কোশ্চেনের উত্তর যদি সিবিআই আমাদের বের করে দেয়, আমরা তাহলে সঠিক বিচার পাবো। যে কাজটা 14 তারিখ 15 তারিখে করা দরকার ছিল, সেই কাজটা আজ পর্যন্ত আজকে সবে শুরু করেছে, সেটা আমাদের খুবই দুঃখের বিষয়। আমরা যে দেশে বসবাস করি, সেই দেশে যে তদন্তকারী সংস্থা, তাদের উপর ভরসা করতেই হবে, এবং কোর্টের উপরে ভরসা রাখছি। কোর্ট সেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো নেবে এবং আমাদের ন্যায় বিচার আদায় করবে। বিচারের দিকে আমরা এগোতে পারছি একটু হলেও, এটাই মনে হচ্ছে। বিচারপতি সিবিআই এর উপরে চাপ সৃষ্টি করলেন, সিবিআই কে সমস্ত কেস ডায়েরি নিয়ে পরের শুক্রবার, নেক্সট যে শুক্রবার আছে সেদিন হাজির হতে বললেন, এবং সমস্ত সবকিছু কাগজপত্র কি স্ট্যাটাস রিপোর্ট আছে সবকিছু নিয়েই হাজির হতে বললেন। আমরা সবসময় আশাবাদী বিচার আমরা পাবোই, কারণ আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েটাও কোনো অন্যায় করেনি। ন্যায় বিচার আমরা ঠিক পাবো, তবে একটু কষ্ট হবে, বিচার ছিনিয়ে আনতে হবে। আমাদের এই যে রাজ্য সরকার, তার বিরুদ্ধে বিচার ছিনিয়ে আনা ছাড়া বিচার তিনি দেন না। প্রথম দিন থেকেই দেখেছি আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। আমার মেয়ের যে খুন, ধর্ষণ, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা আমরা কিছুতেই মেনে নেব না। বিচার আমরা ছিনিয়ে আনবো।
যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে আজকে হাইকোর্টে শুনানি ছিল এবং সেখানে কিন্তু সিবিআই এর ওপর কিন্তু অবশ্যই একটা চাপ বেড়েছে, কারণ বিচারপতি তিনি বলেছেন যে সিবিআই কে স্পষ্ট করতে হবে যে আদৌ এই ঘটনা কি ছিল, গণধর্ষণ হয়েছে, একজন জড়িত নাকি এই ঘটনার সঙ্গে আরও অন্য কেউ জড়িত বা অন্যরা জড়িত, এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে হাইকোর্টে। বিচারপতি সিবিআইকে কেস ডায়েরি করার কথা নির্দেশ দিয়েছেন এবং সেটা কিন্তু স্পষ্ট করতে বলেছেন যে এই ঘটনা গণধর্ষণ কি না। এইটাই কিন্তু আজকের যে শুনানি ছিল সেই শুনানি পর্বে এই প্রশ্নই তুলে দিয়েছেন বিচারপতি। আপনাদের এবার যে ছবি দেখাবো, নিউজ টাইমের মুখোমুখি হয়েছিলেন পরিবারের আইনজীবী শামীম আহমেদ, কি জানিয়েছেন তিনি শোনাবো। মামলায় মূলত আজকে সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসার পরে প্রথম শুনানি হলো। কোর্ট কেস ডায়েরি প্রডিউস করতে বলেছে এবং সিবিআই কে রিপোর্ট ফাইল করতে বলেছে কি ইনভেস্টিগেশন তারা এতদিন পর্যন্ত করেছে তার উপর। আগামী শুক্রবার বেলা 3:30। অভয়ের পরিবার এক গুচ্ছ জায়গা রিট পিটিশনে তুলেছে, বলার চেষ্টা করছে যে তদন্ত হয়নি। তারা বলছে যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, যেখানে তার মেয়ে যেহেতু হসপিটালে যে দুর্নীতি হচ্ছে সেই করাপশনের এগেনস্টে যেহেতু গলা তুলেছিল, যেহেতু চিকিৎসা হচ্ছে না তার এগেনস্টে যে গলা তুলেছিল, তার জন্য তাকে খুন হতে হলো। সেই খুনের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকে সিবিআই আইনের আওতায় নিয়ে আসছে না, তাই এই মামলা করতে হয়েছে। আপনারা জানেন যে আরজিকর মামলায় তদন্ত চেয়ে আরও তদন্তের চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ের পরিবার এবং সেক্ষেত্রে কিন্তু আজকের শুনানি পর্ব ছিল হাইকোর্টে। সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বারবার যে প্রশ্ন তুলে দিয়ে গেলেন যে এই ঘটনায় একজন জড়িত নাকি আরও অন্য কেউ জড়িত, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়ে গেলেন এবং সিবিআইকে স্পষ্ট করতে বললেন যে এই ঘটনা গণধর্ষণ নাকি, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়ে গেছেন বিচারপতি এবং সিবিআইকে কেস ডায়েরি করারও নির্দেশ দিয়েছেন। সঞ্জয় কি একমাত্র দোষী নাকি আরো কেউ জড়িত? ইতিমধ্যেই আপনারা জানেন যে সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে, সেখানে সঞ্জয় ছাড়াও আর কেউ দোষী কিনা এই প্রশ্নই তুলে দিয়েছেন বিচারপতি এবং সিবিআইকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আরজিকর কাণ্ডে আরো কেউ জড়িত কিনা, গণধর্ষণ কিনা তা আদালতের কাছে স্পষ্ট করুক সিবিআই। ফের উত্তপ্ত সিজিও চত্বর, সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সিজিও অভিযান, চিকিৎসক নার্সের ব্যারিকেড করে বিক্ষোভকারীদের বাধা পুলিশের, বিক্ষোভকারীদের সঙ্গে বচসা। আরজিকর কাণ্ডের পর 7 মাস অতিক্রান্ত, ন্যায় বিচারের পরিহাস, প্রশাসনের ভূমিকা ন্যাক্কারজনক, আওয়াজ তুললেন বিক্ষোভকারীরা। পাল্টা চিকিৎসক নার্সদের আটকাতে এত তৎপর কেন পুলিশ? প্রশ্ন রাজনৈতিক সমালোচকদের। আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আবারও পথে চিকিৎসক নার্সেরা। সোমবার সিজিও কমপ্লেক্স অভিযান করে নার্স চিকিৎসকদের একাধিক সংগঠন, হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সিজিও অভিযান চিকিৎসক নার্সের। মিছিল সিজিওতে পৌঁছতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। আন্দোলনকারীরা সিজিওর মেন গেটে যাওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় দরজা। সিজিওর ভেতরে ঢুকতে গেলে ব্যারিকেড করে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষোভকারীরা। সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা যুক্ত আছে কোর্টও আজকে কিন্তু সেটা জানতে চেয়েছে। আজকে কেস ডায়েরি দিতে প্রকাশ্যে আনতে বলেছে। এইগুলো যে কলকাতা পুলিশের সাথে সিবিআই এর যে গডআপ ছিল সেটা কিন্তু আজকে প্রকাশ্যে আসবে। কেস ডায়েরি আজকে প্রকাশ করুক, আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আর কারা কারা যুক্ত আছে তাদের নামগুলো সামনে আসুক, মোটিভটা কি আছে সেটা প্রকাশ্যে আসুক, তাহলেই এদের যে গডআপ সেটা বেরিয়ে আসবে। প্রকৃত অপরাধী কারা আছে তারা কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, সেই দাবি নিয়েই আমরা যাচ্ছি। পরিশেষে আন্দোলনকারীদের এক প্রতিনিধি সিবিআই দফতরে প্রবেশ করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজিকর কাণ্ডের পর 7 মাস অতিক্রান্ত, ন্যায় বিচারের পরিহাস, সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়, শুধুমাত্র সঞ্জয় রায় কেন, বাকি দোষীরা কেন ধরা, সমস্ত বিষয় নিয়ে আবারও প্রশ্ন তোলেন চিকিৎসক নার্সরা। পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
আজকে একটা প্রতিবাদকে আটকানোর জন্য এখানে শয়ে শয়ে পুলিশ, কোন দুর্ঘটনা আটকানোর সময় কোন পুলিশকে আমরা পাই না। এই পুলিশ সাহায্য করেছিল 14ই আগস্ট আর্জি করে ভাঙচুর হওয়ার জন্য। সেম সিবিআই, জাস্টিস। পুলিশ প্রশাসন থাকাকালীন হামলা হচ্ছে, আমরা প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তাকে দিতে পারবে? আজকের অবয়ার 8 মাস অতিক্রান্ত হলো, এখনো অবয়ার ঘটনাগুলো। আরজিকর কাণ্ডের শুনানিতে সোমবার কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে নতুন করে শুনানি। একদিকে আদালতের সুবিচার মেলার সম্ভাবনা, তারই সঙ্গে রাস্তায় নেমে সিবিআই এর উপর চাপ তৈরি করা। আরজিকর মামলায় নতুন কোন পথের সন্ধান মিলবে? নিউজ টাইম। ক্রিকেটে ধ্যান জ্ঞান ঋতুপর্ণ পাখিরার। বিরাট কোহলির বড় ভক্ত সে, আর সেই টানে কলকাতায় ছুটে এসেছিল আইপিএলে আরসিবি কেকেআর ম্যাচ দেখতে। ম্যাচ শেষে নিরাপত্তাকে তোয়াক্কা না করে কোহলির পায়ে ঝাঁপিয়ে পড়ে পূর্ব বর্ধমানের বাসিন্দা। পরে গ্রেফতার করা হয় তাকে। ছেলেকে ক্ষমা করে দেবার জন্য বাবার পর এবার ঋতুপর্ণর মায়ের কাতর আবেদন কোহলির কাছে। প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির খেলা দেখতে 22 মার্চ বর্ধমান থেকে কলকাতায় ছুটে এসেছিলেন ঋতুপর্ণ পাখিরা। ম্যাচ শেষে নিরাপত্তাকে তোয়াক্কা না করে প্রিয় ক্রিকেটারের কাছে ছুটে যান পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। জড়িয়ে ধরেন কোহলির পা। নিরাপত্তা ভঙ্গ করার অপরাধে এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ছেলের জন্য উদ্বেগে দিন কাটাচ্ছে পাখিরা পরিবার। পুলিশের কাছে ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন জানিয়েছেন ঋতুপর্ণর মা। বিরাট যাতে ছেলেকে ক্ষমা করে দেন তার আর্জি জানিয়েছেন। সে চাইতো যে আমি বিরাটের আমি চরণ ছোঁব, ভগবানের পা আমি ছোঁব, সেই হিসেবেই যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল, এবং যখন বিরাট কোহলি যখন 50 রান কভার করেছে তখন আর সে তার আবেগ রাখতে পারেনি, সে ছুটে তার প্রটোকল ভেঙেছে। জানি এটা আমি অপরাধ, কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে। প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসেছে। আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয়। ভাইয়ের ঘরে ফেরার দিকে তাকিয়ে দিদিও। ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, বাড়ি চলে আসে। আর ভাই তো ছোটো ছোটো খেলাধুলার মধ্যেই ছিল, খেলাধুলা করতো, খেলাধুলাটাকে ভালোবাসে, বিরাটকে খুবই ভালোবাসে, সম্মান করে। এবার খেলা দেখতে গিয়েছিল, বাড়িতে বলেছিল খেলা দেখতে যাচ্ছি, খেলা দেখতে যাবে, সেখানে গিয়েছিল। এবার সেখানে হয়তো সামনে থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেনি, দিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে। ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ঋতুপর্ণের। বর্তমানে ময়দান থানার হেফাজতে রয়েছে সে। এখন ছেলের ঘরে ফেরার দিকে তাকিয়ে পাখিরা পরিবার। নিউজ টাইম। বেঙ্গল লাইন আপাতত এ পর্যন্তই। বাংলার বাছাই করা খবর দেখতে অবশ্যই সন্ধ্যে 7টায় প্রতিদিন নজর রাখুন নিউজ টাইমের পর্দায় বেঙ্গল লাইনে। আর এরপরেই দেখুন নেশন টাইম পম্পের সঙ্গে।